প্রসিকিউটর সাবেক আইনজীবী, ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল, রিট পিটিশন। সালাউদ্দিন মৃগের নামে একজন আইনজীবী দায়ের করেছেন। উনি ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দি দুদক অ্যান্টি কারাপশন কমিশন এটা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। ওনারা একটা নোটিশও দিয়েছিলেন, আর পত্রিকা কালের কণ্ঠে যে রিপোর্ট হয়েছে সেই পত্রিকাগুলি ওনারা অ্যানেক্স করেছেন, যে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও দুদক কেন অ্যাকশন নিতে পারে নাই, সেই জন্য এই রিট পিটিশনটা দায়ের করেছিলেন। আমরা ডক্টর বেনজির আহমেদ, রেসপন্ডেন্ট নাম্বার 5, ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা সহ আমরা অনেকে দাঁড়িয়েছিলাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু অলরেডি গত 18/4/2024 তারিখে দুদক একটা কমিটি গঠন করেছে, ইনকোয়ারি কমিটি, পত্রপত্রিকা সহ সব জায়গায় এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে। সেই সাথে আজকে দুদকের যে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম খান, উনিও সেই দুদকের যে কমিটি ফর্ম হয়েছে সেটার রিপোর্টটা কোর্টের সামনে উপস্থিত করেছেন। সুতরাং রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিয়ার অফ দি অ্যান্টি কারাপশন কমিশন, সেটার অস্তিত্ব নাই। না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল 21 কে রিসোর্ট করে, কিন্তু আর্টিকেল 21-এ যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারি সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে, সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট। কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার, ন্যায় বিচার পাওয়ার এবং সম্পৃক্ত হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার 100 এবং 2-তে দেওয়া হয়েছে, সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড। দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই যে সম্পৃক্ত নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিপিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন, সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে, তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড অর্ডার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় বিচারের চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট পিটিশনগুলি দায়ের করা হয়। এই 3টা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেননি এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রোগ্রেস রিপোর্ট দেয়। আচ্ছা, উনি আরেকটা সিস্টেম বলেছেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি রিটায়ারমেন্টে যায়, সেখানে ইন্ডিয়াতে একটা আইন আছে, সেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন ল। অ্যাসেট ডিক্লারেশনের আন্ডারে সেই কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে, এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাব বিবরণী দিবে। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে। উনি এটাই বলেছেন যে আমাদের দেশে এই ধরনের একটা আইন হওয়া উচিত। আমরা যারা সিনিয়র আইনজীবী আছি এবং সমাজের যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের আইন আপনারা করেন। কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে, আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজ করেন, এবং আদালত তো তার চেয়েও বেশি, কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আসে। যদি কারাপশন হয়, ডেফিনেটলি আদালত সেখানে বসে থাকবে না। আজকের এখানে রুল ইস্যু না করার অর্থ এই না যে আদালত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না। এটা একটা টেকনিক্যাল টার্ম। আমরা রিটে আসতে হলে একটা কজ অফ অ্যাকশন দেখাতে হয়। এখানে কোনো কজ অফ অ্যাকশন আর বাকি নেই। তদন্ত কমিটি গঠন করাতে দেখা যাচ্ছে যে এটা কজ অফ অ্যাকশন আর নাই। এই টেকনিক্যাল কারণে রিটটা কিন্তু খারিজ হয়েছে, কোনো রুল ইস্যু করা হয়নি। সামনুল্লাহ, আপনারা যে কারণে এসেছিলেন, যে পারপাসে এসেছিলেন, যেন এই রিটটাকে কোনো এন্টারটেইন না করা হয়, সেটা প্রাথমিকভাবে সার্ভ হয়েছে। কিন্তু আপনাদের যে ভয়ের জায়গাটা ছিল, এটা যেন হাইকোর্টের ইন্টারফারেন্স না হয়, সেটা কিন্তু হচ্ছে। কারণ হলো যে 60 দিন পর যখন রিপোর্ট দিতে হবে, কোর্ট কিন্তু সেই রিপোর্টটা দেখে যদি ফাইনাল রিপোর্ট দেয়, তাহলে কোর্ট কিন্তু ইন্টারফেয়ারের একটা সুযোগ থাকছে। সেক্ষেত্রে কি আপনারা মনে করছেন না বেনজির আহমেদের পক্ষে আপনারা যে দাঁড়িয়েছেন, এটা আইনি লড়াইটা আসলে এখন আপনাদের বিফলে গেল? কেন বিফলে যাবে? আমরা প্রথম যেটা হলো যে একটা ডাইরেকশন ওরা চেয়েছিল, রুল ইস্যু চেয়েছিল, রুলও হয় নাই, ডাইরেকশনও হয় নাই। একটা ডাইরেকশন আদালত দিয়েছে, প্রগ্রেসিভ জানতে চেয়েছে। এটা কিন্তু আদালত জানতে চাইতে পারে, কিন্তু এই নির্দেশনার ব্যাপারেও আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আমি আপনাদেরকে প্রথমে যে 3 নম্বর গ্রাউন্ড যেটা বলেছিলাম, যে একজন নাগরিক যখন কোনো স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন ধরেন অ্যান্টি কারাপশন কমিশন,
একজন নাগরিকের বিরুদ্ধে বেনজির আহমেদ ওনার বিরুদ্ধে আইনগতভাবে প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেটা রিট কিন্তু ওনার দায়ের করার ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আছে আর্টিকেল 102 তে 102 তে। তো সেইটা আদালত যদি এটা পেন্ডিং রাখেন সেখানে কিন্তু আমাদেরও আসার সুযোগ আছে। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্স তোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক, নির্দেশনা জারি না হোক, সেটা আমরা সাকসেসফুল হয়েছে। আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে। আপনারা তো কলমনামা দেন নাই, তাহলে আপনাদের আমরা ওকালতনামা দিয়েছি। আমাদের যখন লিখিত আদেশ হবে তখন আমাদের বিধান আছে, আমরা ওকালতনামা। আপনারা আপিলে যাচ্ছেন তাহলে? দুদকের যে কার্যক্রম তার উপরে আদালতে একটা সুপারভিশন প্রতিষ্ঠিত হলো, তাই না? দুদকের কার্যক্রমের উপর আদালতের সুপারভিশন এই আদেশ বলে প্রতিষ্ঠিত হয় নাই, কারণ আদালত সুপারভিশন করতে চান নাই। আদালত শুধু প্রগ্রেসিভটা জানতে চেয়েছে। আর সুপারভিশনের অর্থ হচ্ছে এইটা তো কনস্টিটিউশন হাইকোর্ট ডিভিশনকে সুপারভিশন করার অধিকার দিয়ে রেখেছে। এটা সব সময় থাকবে, এটা সব সময়। ওকে, থ্যাংক ইউ। কালকে আগুন পানি ইয়ে করছে, প্রেসিডিং করছে। কালকে আমরা আমাদের দুর্দান্ত ওর ভরসায় আমি নাই, আমি তো আমার ভরসায় আছি। ছিলেন আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা যখন এই রিট ফাইল করি তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি। ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশন দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এই সেন্সে, এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসি কে দাখিল করতে অনুসন্ধান, তদন্ত না, অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে। আমরা 2 মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না। ইটালির প্রেসিডেন্ট বার্লুস্কোনি দুর্নীতির মামলা ফেস করেছে। আপনার আলবর্তো ফুজিমোরি পেরুর প্রেসিডেন্ট 15 বছর জেল খেটে মাত্র কয়েকদিন আগে বের হয়েছে। আপনার মিসেস লি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাজাপ্রাপ্ত হয়েছে। সেইখানে একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতে পারে, এইটা তদন্ত করা, সুষ্ঠু তদন্ত করা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে। বাসিরের ঘটনা আপনারা জানেন যে এসিসির একজন কর্মকর্তা এবং একজন পুলিশ কর্তা কিভাবে ঘুষ লেনদেন করে দুর্নীতির মামলা সেটাকে ম্যানেজ করতে চেয়েছিল। আমরা সেই জনস্বার্থে আসছি এবং জনস্বার্থের মামলা যে কোনো নাগরিক আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন তারা করতে পারে। তারা যে লোকাল সিস্টেমের কথা মাননীয় আদালত জানতে চেয়েছিল, আমরা বলেছি অনেক মামলা এটা সেটেল আছে, যে কোনো নাগরিক এসে এই মামলা করতে পারে। অতএব এই কোশ্চেন অফ লোকাল স্ট্যাটাস নাই, সেটা ডাজ নট অ্যারাইজ। অতএব আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে, আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি। সবাইকে আপনি 10,000 ক্লিন চিটের কথা বলছিলেন। আপনারা বলছেন স্ট্যান্ড ওভার, আবার ওনারা বলছেন খারিজ, কিন্তু আমরা যদি কোর্টে দেখেছি এটা রুল ইস্যু হয় না। না, রুল ইস্যু হয় নাই। কোর্ট স্পেসিফিক্যালি বলেছে স্ট্যান্ড ওভার থাকবে এবং আমরা এটার অগ্রগতি জানবো। অতএব এটা খারিজ কিভাবে হলো? কতদিনের মধ্যে দিতে 2 মাস, 2 মাসের ভিতরে অ্যারাউন্ড 2 মান্থস একটা অগ্রগতি রিপোর্ট
এসিসি সাবমিট করবে মাননীয় কোর্টে। অর্থাৎ এই মামলাটা বহাল আছে, এটার স্ট্যাটাস হলো স্ট্যান্ড ওভার। আপনারা জানেন যে পক্ষে যে লয়ার থাকে অনেক কথা বলে, এগুলা লয়ার কাছে মেনটেনেবল। আচ্ছা, আপনি 10,000 মামলার কথা বলেছেন যেগুলোতে দুটো ইয়ে দিয়ে যুক্তিসঙ্গত রুল এই আমরাও মনে করি প্রয়োজন নাই। এই কারণে যেহেতু দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত অলরেডি লঞ্চ করেছে, অর্থাৎ আমরা যেটা মেইন আবেদন ছিল সেটা তো অলরেডি আমরা পেয়েছি। হ্যাঁ, এখন পরবর্তীতে আমরা চেয়েছিলাম আদালতের এক ধরনের সুপারভিশন, সেই আদালতের সুপারভিশন এনশিওর হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে জনস্বার্থে এইটা এসিসি সুষ্ঠু তদন্ত করতে বাধ্য হবে। আমার মতো এটাও লন্ড্রি সার্ভিস হবে না। লন্ড্রি সার্ভিস আশা করি এটা লন্ড্রি সার্ভিস হবে না। যদি হয় তাহলে জাতির জন্য এটা একটা দুঃসংবাদ হবে। মন্তব্যের জি, আমার বন্ধু একটু বলবেন। না, আপনার কোনো দরকার নাই, উনি তো আর্গুমেন্ট উনি করেছে, উনি বলুন। আপনি তো নিয়ে লাগাইতে পারবো না কোথাও। যেহেতু উনি মেইন আর্গুমেন্টটা করেছে। খুশি তো আসেন। ফাইন্ডিং লয়ার হিসেবে আমার যে মেইন আর্গুমেন্ট ছিল, যদিও আমি এই আর্গুমেন্টটা আমাদের দেরি হওয়ার কারণে আমার সিনিয়র আর্গুমেন্ট করেছেন। আমার যে আর্গুমেন্টটা ছিল তা হলো যে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডে আসতেন। কারণ হলো যে আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের যে 21 আর্টিকেল, এই আর্টিকেলে পরিষ্কার লেখা আছে যে এই দেশের সম্পত্তি যে দেখভাল করার দায়িত্ব এই দেশের নাগরিক। এই সম্পত্তি নিয়ে যদি কোনো নয়ছয় হয় তো প্রত্যেক নাগরিকের অধিকার আছে এটা রক্ষা করে। এটা আমার কথা না, এটা কনস্টিটিউশনাল কথা। সেই হিসেবে যে আমাদের যে প্রতিপক্ষ, যে বেনজির আহমদের যে প্রতিপক্ষ যে আর্গুমেন্ট করেছিল যে আমাদের কোনো লোকাল সিস্টেমটা নাই, এটা সম্পূর্ণ ভুল। আমাদের লোকাল সিস্টেমে আছে। আমরা 21 ম্যান্ডেট বলে, আর্টিকেল 21 ম্যান্ডেট বলে আমরা হাইকোর্টে এসেছি। আরেকটা বিষয় আমি বলতে চাই যে ওনারা রিপোর্টটা হলো এটাও আদালতের অবজারভেশনে আসছে। রিপোর্টটা হলো কয় তারিখে? রিপোর্টটা হলো 2/4/31/3/24 এবং আমরা একটা 31/3/24 এবং 2/4/24 আমরা রিপ্রেজেন্টেশন দিলাম 4/4/24। আমরা লিগ্যাল নোটিশ দিলাম 18/4/24। ইন দ্য মিন টাইমে ওনারা আমরা তো দেশের মালিকের পক্ষে, আমি দেশের অ্যাডভোকেট, আমরা এদেশের আমরাও তো এদেশের জনগণ। আমাদের জনগণ হিসাবে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি। তারা মিনিমাম দ্রুত আমাদের কেয়ার করে আমাদেরকে জানানো নাই যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। গতকাল আমরা যখন মিডিয়াতে এগুলো আমরা কিন্তু মিডিয়ার কাছে আমরা ফাঁস করিনি বিষয়টা, আমরা মিডিয়াকে জানাই নাই। আমাদের পাবলিসিটির দরকার নাই। আমরা পাবলিসিটি আমাদের সেক্রেটারি বললেন যে আমরা পাবলিসিটির জন্য এখানে আসছি। আমরা কিন্তু আপনাদের কাছে জানি, আপনারা আমাদের খুঁজে বের করেছেন। এবং যখনই আমরা এটা বিষয়টা মিডিয়াতে আসলো, আমাদের সাক্ষাৎকার প্রচারিত হলো, তার 10 মিনিটের মধ্যে ওনারা বললেন যে হ্যাঁ আমরা উই হ্যাভ ফর্মড একটা ইনকোয়ারি কমিটি। তার মানে কি এখানে কিন্তু দুদক কিন্তু নট অনলি দুর্নীতি অনুসন্ধানই করবে না, এটা কিন্তু তাদের দায়িত্ব যে দুর্নীতি যাতে উৎসাহিত না হয়। আচ্ছা বলেন, আপনি যখন আপনি প্রথমে আর্গুমেন্টটা করলেন না কেন বলেন? না, আমি আর্গুমেন্ট আমার একটু দেরি হয়ে গেছে। আমি অন্য একটা আমি আমি সময় চেয়েছিলাম। ইন দ্য মিড টাইমে সিনিয়র অ্যাডভোকেটটা ওনারা এসে গেছেন এবং আমাকে আমি সুযোগ পাইনি, এই কারণে আমি এই কথাগুলো বললাম আপনাদের কাছে। এটা দুর্নীতি কম যাবে। হ্যাঁ, দাদা চলে আসুন। দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয়ভাবে বসে আছে অথবা ব্যর্থ, এই ধরনের একটা ইন্ডিকেশন নিয়ে এসে আমাদের বীরভূমের জেলা আইনজীবী হাইকোর্ট ডিভিশনের একটি দিন রায় করলেন, যেটা আসলে শুনানি হয়েছে। রাষ্ট্র বেনিফিট আইনজীবী এবং যিনি আসছেন পাবলিক ইন্টারেস্ট পিটিশন, সেই নিয়ে আমাদেরকে সহ সেগুলো আমাদের জিজ্ঞেস করেছে আপনারা কী করছেন। আমরা বললাম যে 18 এপ্রিল 2024 কমিশন একটি সভা হয়েছে, সেই সভার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে গ্যাটওয়াই সম্পদ বেনজির স্ত্রী বেনজির আহমেদ তার বিমে, এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন একটি সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে যেই বিষয়গুলির উপর
অনুসন্ধান কার্য হবে। আমাদের টার্মস অফ রেফারেন্স কি আমরা অনুসন্ধান করব, মানি লন্ডারিং, এই বহির্ভূত ক্ষমতার অপব্যবহার সবকিছুই কিন্তু আমাদের অফিস বলা আছে এবং সেটার বিকল্পে আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সর্বশেষে আদালতের আদেশ হলো আগামী 2 মাসের মধ্যে আদালতকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে জানাতে হবে তোমার ইনকোয়ারি কি পর্যায়ে আছে, তুমি কতটুকু কাজ করছো। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার এই অনুসন্ধান শেষ করতে পারবে কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং এই বহির্ভূত সম্পত্তির ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্টের সাথে লিখিত আকারে হলফ করার মাধ্যমে আমরা জানাবো। স্যার আজকের রিটটা কি খারিজ নাকি স্ট্যান্ড অফ? না, এটা পেন্ডিং অবস্থায় আছে, এটা পেন্ডিং অবস্থায় আছে এবং আদালত এটাও বলছে আপনারা যদি মনে করেন 2 মাসের মাথায় এটা মেনশন করতে পারবেন যাতে আবার থ্যাংক ইউ ক্লোজ মানিক ভাই মানিক ভাই এই 2 মাসের মধ্যে যতটুকু কাজ হবে পরবর্তী আকর্ষণ চলে আসছে। আমরা হাইকোর্টে মানিক ভাই আজকে আপনার বক্তব্য যাবে কিনা আইন ভাই আপনার ভূমিকা কি ছিল আজকে এটা বলেন। আজকে সবাই এত খুশি, সব পক্ষ সবাই খুশি আছে। বলেন এক লাইন না বলেও অ্যাডভোকেট বলেন আপনার রাষ্ট্রপক্ষের অবস্থান কি ছিল? নিউট্রাল পরিপ্রেক্ষিতে আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুতরাং এই বিষয়ে ইনকোয়ারি করে না করতে পারে। ও থ্যাংক ইউ সুন্দর সরকারি চাকরিজীবীদের সম্পদের বিষয়ে কি বলতে চাচ্ছেন? এটা ক্লিয়ার হয়। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইমানুল হোসেনের দ্বৈত বেঞ্চ ঢাকা পুলিশের সাবেক আইজিপি বেঞ্জিনের দুর্নীতি তদন্তের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকার কার্টন দিয়ে যে রিট আবেদন করেছেন সেই সংগঠনে মাননীয় হাইকোর্ট বলেছেন যে একজন সরকারি কর্মচারী যে বেতন ভাতা পান তার সারা জীবনের বেতন ভাতার যে হিসাব সেখান থেকে হয়তো 10% বেশ কম হতে পারে, সেটা ভারতের একটা জাজমেন্টের কথা উল্লেখ করেছেন। আর এর বেশি যদি হয় সেটা অবশ্যই ইলিগেল হবে। এই জন্য এটা ইনকোয়ারি হওয়ার স্বাধীন পাবে, যাতে দুদক ইনকোয়ারি করে সে বিষয় বলেছেন। মহামান্য হাইকোর্টে পেন্ডিং থাকবে এবং 2 মাস পরে দুদককে এটা প্রগ্রেস রিপোর্ট জানাবে। না, আপনি তো সরকারের পক্ষে। কোর্ট একটা কথা বলেছিলেন, ভারতে যে অ্যাসেট ডিক্লারেশন নামে একটা আইন আছে, যেখানে সরকারি কর্মকর্তারা চাকরিতে ঢোকার সময় এবং বের হওয়ার সময় তাদের সম্পদের ডিক্লারেশন দেন। সেরকম একটা আইন বাংলাদেশে করা যায় কিনা এটি কোর্ট বলেছেন, এই জায়গাটা কি বলছেন? এটা কোর্টে জাজমেন্টে নিয়ে আসেন, সেটা আমাদের বাংলাদেশে গভর্নমেন্টেরও সেই সম্পদের হিসাব দেওয়ার বিধান আছে, এটা যথাযথ পালন করা এখন আমাদের দরকার। সেটা এই জাজমেন্টে আমরা এই বিষয়টা উল্লেখ করবো, যাতে সরকারি কর্মচারীরা চাকরিতে প্রবেশের সময় যাতে তাদের সম্পদের হিসাব দেন এবং তাদের পৈতৃক সম্পত্তি যেটা পাবেন বা যেটা আছে সেটার হিসাব দেন এবং রিটায়ারমেন্ট হয় এবং প্রতি 5 বছর পর যাতে হিসাব দেন, আমরা সেই হিসাবে সাবমিট করবো। আমরা আপনি শুরুতে বলেছিলেন আপনি নিউট্রাল রাষ্ট্র, কেন বলেছিলেন? না, আমরা এটা নিউট্রাল বলি না, আমরা বলছি আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সুতরাং কোনো অভিযোগ আসলে সেটা অবশ্যই ইনকোয়ারি হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ওকে ওকে হ্যাঁ অনেক কষ্ট করছে। এরাই হচ্ছে আসল